আইন লঙ্ঘন করে খণ্ডকালীন শিক্ষক নির্ভর হয়ে পড়ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। মাত্র 4-5টা ক্লাস নিয়েই সেমিস্টার শেষ করে দিচ্ছে। ক্লাসের বাইরে ওনাদের কিন্তু আমাদেরকে সময় দেওয়ার কথা, ওই সময় ম্যাক্সিমাম সময় তাদেরকে পাওয়া যায় না। টিচার যখন পার্ট টাইম নিয়ে পাবে তখন তার মানে মেন্টালিটি কাজ করে ওটাই যে তাকে এখান থেকে বাদ দিয়ে ওখানে ক্লাস করতে যেতে হবে। ৮০% নিজস্ব শিক্ষক রাখার পরামর্শ শিক্ষাবিদদের, ব্যবস্থা নেওয়ার আশ্বাসে সীমাবদ্ধ ইউজিসি। প্রত্যেক বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে মুনাফা ভিত্তিক, তো সেজন্য মুনাফা বেশি করবার জন্য তারা এই পদ্ধতিতে থাকে। পূর্ণকালীন শিক্ষকের চাইতে খণ্ডকালীন শিক্ষক বেশি বা 1/3 বেশি, তা আমরা আমাদের ইউজিসির এই ক্ষমতা আছে, আমরা ওই ডিপার্টমেন্ট বন্ধ করে দেব। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুর সময়ের সঙ্গে আছেন শিরিন আক্তার এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নানা উদ্যোগের পরও ঠেকানো যাচ্ছে না প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। ফাঁস রোধে প্রণয়ন ও বিতরণ ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করার পরামর্শ শিক্ষাবিদদের। সঠিক পরিকল্পনায় সবার প্রচেষ্টায় দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এনইসি সভায় প্রধানমন্ত্রী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়। গুলশানে আপন জুয়েলার্সে শুল্ক গোয়েন্দাদের অভিযান, বন্ধ পেয়ে সিলগালা করে দেওয়া হয়েছে শাহজাদপুর শোরুম। হোটেল রেইনট্রিতে অভিযান। সড়ক দুর্ঘটনায় নিউ ইয়র্কে 3 বাংলাদেশি নিহত। সৌদি আরবে একই পরিবারের 4 জন সহ নিহত 5, গুরুতর আহত 2। এবং বিশ্ব মা দিবস আজ। মায়ের ছায়াতেই এগিয়ে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম। জাগতিক চাহিদার ঊর্ধ্বে নিষ্কলুষ এ সম্পর্ক। দিন দিন খণ্ডকালীন শিক্ষক নির্ভর হয়ে পড়ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। এ ব্যাপারে আইনের তোয়াক্কা করছে না কেউই। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। বারবার তাগাদা দেওয়ার পরেও শিক্ষক নিয়োগের ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলোর স্বেচ্ছাচারী ভূমিকায় বিরক্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। শিক্ষার মান নিশ্চিত করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অন্তত ৮০% নিজস্ব শিক্ষক রাখার পরামর্শ শিক্ষাবিদদের। শহীদুল ইসলাম হীরার ক্যামেরায় মৌসুমী মোর রিপোর্ট। মনিটর, প্রজেক্টর, কিবোর্ডের ব্যবহারিক ক্লাসে প্রতিটি মাউস ক্লিককে নিজেদের দক্ষতার প্রমাণ দেওয়া আর আড্ডা, গল্প, গানে ভরপুর 5 মেশালি সময় কাটানো একখণ্ড তারুণ্যের নাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়। জ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতির উৎকর্ষতায় যারা গেয়ে চলেছে সময়ের জয়গান। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বলছে কোন বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক সংখ্যা মোটের 1/3 বেশি হবে না, আর সেখানে গড়মিল। ইউজিসির সবশেষ প্রতিবেদন অনুযায়ী দেশের 84টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষক রয়েছেন 14,000 জন, যার মধ্যে পূর্ণকালীন 6,400 এবং খণ্ডকালীন শিক্ষক 7,600 জন, যা মোট শিক্ষকের অর্ধেকেরও বেশি। শুধু যে আইন লঙ্ঘিত হচ্ছে তা নয়, এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাবলিক এবং প্রাইভেট উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সেমিস্টারে যখন আমাদের 30-40টা ক্লাস নেওয়ার কথা, তারা সেই জায়গায় মাত্র 4-5টা ক্লাস নিয়েই সেমিস্টার শেষ করে দিচ্ছে। টিচার যখন পার্ট টাইম নিয়ে পাবে তখন তার মানে মেন্টালিটি কাজ করে ওটাই যে তাকে এখান থেকে বাদ দিয়ে ওখানে ক্লাস করতে যেতে হবে। আমাদের সিআরকে একটা শীট ধরিয়ে দিয়ে বলবে যে ফটোকপির দোকানে দিয়ে দিও, সবাই যাতে ফটোকপিটা করে নেয়। পার্ট টাইম টিচার থাকলে সে কাউন্সিলিং আরোটা পাওয়া যায় না, কারণ কাউন্সিলর তারা দেন না। ক্লাসের বাইরে ওনাদের কিন্তু আমাদেরকে সময় দেওয়ার কথা, ওই সময় ম্যাক্সিমাম সময় তাদেরকে পাওয়া যায় না। এই বিষয়ে কথা বলতে আপত্তি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর। গোপন ক্যামেরায় উঠে আসে অসহযোগিতার চিত্র। আইন মেনে না চললে শিগগিরই আইন অমান্যকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। পূর্ণকালীন শিক্ষকের চাইতে খণ্ডকালীন শিক্ষক বেশি বা 1/3 বেশি, তা আমরা আমাদের ইউজিসির এই ক্ষমতা আছে, আমরা ওই ডিপার্টমেন্ট বন্ধ করে দেব। আর মুনাফার বিষয়টি প্রাধান্য না দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে শিক্ষক তৈরির বিষয়টি নজরে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রত্যেক বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে মুনাফা ভিত্তিক, তো সেজন্য মুনাফা বেশি করবার জন্য তারা এই পদ্ধতিতে থাকে। আমি মনে করি 70 থেকে 80% শিক্ষক পূর্ণকালীন থাকতে হবে। ইউজিসির প্রতিবেদন বলছে সারা দেশে মোট 21টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকের অনুপাত সন্তোষজনক। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা।
নানা উদ্যোগ, প্রচার প্রচারণা ও শিক্ষামন্ত্রীর অনুরোধের পরেও ঠেকানো যাচ্ছে না প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। ফাঁস রোধে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণ ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শফিক মোহাম্মদের রিপোর্ট। সবচেয়ে মহান পেশা, তা যেন এটা কলঙ্কিত না করেন, কেউ রেহাই পাবেন না। আমরা আইনে যা আছে তাতেই আমরা যথেষ্ট ব্যবস্থা নিতে পারি, প্রয়োজনে আরো কঠোর আইনের পথ আমরা গ্রহণ করব। 2017 সালের এইচএসসি পরীক্ষা শুরুর আগে প্রশ্ন ফাঁস না করতে শিক্ষক সহ পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি এভাবেই নির্দেশ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোধে নেওয়া হয়েছিল নানা রকম সতর্কতামূলক ব্যবস্থাও, কিন্তু শেষ মুহূর্তে এসে 13ই মে শনিবার উচ্চতর গণিত পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। অভিনব কায়দায় পরীক্ষা শুরুর 2 ঘন্টা আগে ফাঁসকৃত প্রশ্নপত্রের সমাধান করিয়ে নেয়ার খবর প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে। যদি কোনো বিকল্প প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে মাইক্রোবাস ট্রাকে করে কেন্দ্রে পৌঁছানোর প্রচলিত পদ্ধতির পরিবর্তন ছাড়া ফাঁসরোধ কঠিন বলে মনে করছেন শিক্ষাবিদরা। প্রশ্নপত্র প্রণয়নটা প্রযুক্তির মাধ্যমে করা হবে, তারপরে সেই প্রশ্নপত্র আমরা ছাপাবো না, আমরা পরীক্ষা কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেব। পরীক্ষা কেন্দ্রগুলো আগের থেকেই জানবে, তাদেরকে এরকম একটা ইমেইল কিংবা কোনো সিকিউর চ্যানেলে ফাইল না সেটা ডাউনলোড করতে হবে। এদিকে মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে প্রশ্ন ফাঁসের ঘটনায় পরবর্তী করণীয় নির্ধারণ করার কথা জানিয়েছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এটার সাথে প্রশাসন জড়িত আছে, মাঠ প্রশাসন জড়িত আছে, তারপরে আমাদের যারা পরীক্ষার্থী আছে, অভিভাবক থেকে শিক্ষক থেকে বিশাল একটি জনগোষ্ঠী কিন্তু এর সাথে ইনভলভ আছে। যে ঘটনাটি ঘটেছে সেক্ষেত্রে পরবর্তী করণীয় কি করা যেতে পারে সে ব্যাপারে আমরা হয়তো সিদ্ধান্তে যেতে পারি। শনিবারের উচ্চতর গণিত পরীক্ষার মাধ্যমে শেষ হয়েছে এইচএসসির লিখিত পরীক্ষা। আগামী 25শে মে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। সরকারি নীতিমালা মেনে সব কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হলেও এখনো শুরু করেনি দেশের নামকরা হলিক্রস, সেন্ট জোসেফ ও নটরডেম কলেজ। এতে সিদ্ধান্তহীনতার পাশাপাশি ভর্তি নিয়ে ভোগান্তি পোহাচ্ছে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। কলেজ কর্তৃপক্ষ বলছে, সরকারি নীতিমালা অনুযায়ী সরাসরি অনলাইনের মাধ্যমে ভর্তি করালে মেধাবীরা বঞ্চিত হবে। এর সঙ্গে দ্বিমত পোষণ করে শিক্ষা বোর্ড বলছে, নীতিমালায় শিক্ষার্থীদের মেধা ও পছন্দের কলেজের সমন্বয় ঘটানো হয়েছে। মাহমুদ রাকিবের রিপোর্ট। গত 9 মে থেকে সরকারি নীতিমালা অনুযায়ী অনলাইন ও SMS এর মাধ্যমে শুরু হয়েছে এবছর একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম, যা মেনে নিয়ে দেশের 10টি শিক্ষা বোর্ডের 9083টি প্রতিষ্ঠানের মধ্যে 9080টি নির্দিষ্ট সময়ে ভর্তি কার্যক্রম শুরু করেছে। তবে সরকারি নীতিমালা না মেনে এখনো কোনো ধরনের ভর্তি কার্যক্রম শুরু করেনি দেশের নামকরা নটরডেম কলেজ, হলিক্রস কলেজ ও সেন্ট জোসেফ কলেজ। তাই এসব কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তির সবশেষ তথ্য জানতে প্রতিদিন এভাবেই কলেজ গেটে ভিড় করছেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবি, ভর্তির বিষয়ে 3টি কলেজ এখনো কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করায় তারা কোন কলেজে ভর্তি হবেন তা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না। অলরেডি গভর্নমেন্ট তো সব সার্কুলার দিয়ে দিচ্ছে কোন কলেজে কিভাবে ভর্তি হতে হবে বা কত পয়েন্ট লাগবে। নটরডেমের সার্কুলার কবে দিবে তাও আমরা জানি না। অন্য কলেজের তো রেজাল্টও হয়ে যাবে কিছুদিন পর, তারপর আমরা কি সেখানে ভর্তি হব না নটরডেমের জন্য ওয়েট করবো? এর জন্য আমরা একটা দোটানায় পড়ে গেছি। অন্যান্য কলেজ যে তারিখে তাদের ভর্তির কার্যক্রম চালাবে বা তাদের চয়েসের রেজাল্ট দিবে, নটরডেম কলেজে সেদিনে দেখ। যে সিস্টেমে হোক পরীক্ষা তো নিবে অবশ্যই, তো পরীক্ষাটা যাতে কবে হবে বা কিভাবে কি লাগবে সেটা জানাই দিলে আমাদের জন্য খুব ভালো হয়। শিক্ষা বোর্ড বলছে, সরকারের তালিকাভুক্ত সব কলেজই ভর্তি নীতিমালা মানতে বাধ্য। তবে নীতিমালা কোনো আইন নয় দাবি করে কলেজ কর্তৃপক্ষ বলছেন, কয়েকদিনের মধ্যেই আদালত থেকে রায় নিয়ে আলাদা পরীক্ষার মাধ্যমে তারা ভর্তি কার্যক্রম শুরু করবেন। এখনো ভর্তির কোনো নির্দেশনা দেই নাই, আশা করি কয়েকদিনের মধ্যে দিতে পারবো। জিপিএ একটা মানদণ্ড, তার পাশাপাশি আমরা পরীক্ষা নিব এবং সেই ভাইবা আমরা পরীক্ষা নিব। একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য আমাদের অনুমোদিত যত কলেজ আছে সমস্ত কলেজই আমাদের এই ভর্তির নীতিমালায় থাকবে। সরকারি নীতিমালা অবশ্যই মানতে বাধ্য আমার দেশের যত অনুমোদিত কলেজ আছে। আমাদের তো আদালতে যাবার ইচ্ছাই, মানে আদালত যদি আমাদের গত 5 বছর ধরে রায় দিয়েছেন আমাদের পক্ষে, এই বছর যদি আমরা পাই তাহলে তো অবশ্যই আমরা আমাদের নিজস্ব মতেই ভর্তি করব। যেভাবে জিপিএ 5 পাচ্ছে, যেভাবে পরীক্ষাগুলো হচ্ছে, সেগুলো নিয়ে তো অনেকের মনেই প্রশ্ন এখন। এটা নীতি, এটা আইন না। একটা নীতির জন্য, একটা ভুলের জন্য একটা কলেজ নষ্ট হয়ে যাবে,
সেটা তো আমরা কখনো দিতে পারি না। 12টা সাবজেক্ট বা 14টা সাবজেক্টে পরীক্ষা দিয়ে তাকে উত্তীর্ণ হতে হয়। তাহলে এই যে উত্তীর্ণ হচ্ছে এটা নিশ্চয়ই কোনো ভুল পদক্ষেপ নয়, বা এখানে যে মেধার মূল্যায়ন হচ্ছে না এই ধরনের কোনো কথা বলার কোনো সুযোগ নাই। ভর্তির ক্ষেত্রে সরকারি নীতিমালা না মানলেও 3টি কলেজই অবশ্য লিখিত ভর্তি পরীক্ষার জন্য জিপিএ এর ভিত্তিতেই শিক্ষার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। রমজান উপলক্ষে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে কাল। সারা দেশে 185টি ভ্রাম্যমাণ ট্রাকে চলবে বিক্রি কার্যক্রম। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের আগেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার যুগোপযোগী পরিকল্পনার মাধ্যমে সবার প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বৈঠকে অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ সংশ্লিষ্ট যে মন্ত্রীরা উপস্থিত ছিলেন। অর্থাৎ 2021 সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবো, আর 2020 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালন করবো। তার জন্ম না হলে আমরা কখনো স্বাধীনতা পেতাম না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানে তার যে আকাঙ্ক্ষা দেশের মানুষকে একটা স্বাধীন রাষ্ট্র করবে, স্বাধীন জাতি হিসেবে বিশ্বের দরবারে তাদের প্রতিষ্ঠিত করবে, সেই আকাঙ্ক্ষা থেকেই তো আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। খুব স্বাভাবিকভাবে আমার সংসদে মনে হয় এই সুবর্ণ জয়ন্তী আমরা পালন করবো, আমরা একটা বাংলাদেশ আমরা দেখতে চাই যেখানে কোনো ক্ষুধার্ত মানুষের হাহাকার থাকবে না। এখানে প্রতিটি মানুষ একটা সুন্দরভাবে বাঁচবে, প্রতিটি মানুষ শিক্ষার আলোতে আলোকিত হবে, একটা উন্নত জীবন পাবে। আমরা যে একটা জাতি যুদ্ধ করে বিজয় অর্জন করেছি, সেই বিজয়ী জাতি হিসেবে আমরা বিশ্বের মাথা উঁচু করে দাঁড়াবো। সবসময় এই চিন্তাটা নিয়েই কিন্তু আমার রাষ্ট্র পরিচালনা, আর কিছু না। তাহলে আমার ধন্যবাদ জানাই সবাইকে যে আমরা কিন্তু আমাদের যে রক্তের কাছাকাছি আমরা কিন্তু পৌঁছে গেছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এবং আমার মানে আজকে আমাদের যে অর্জন, তো প্রমাণ হচ্ছে যে আমরা আমাদের লক্ষ্য স্থির রেখে যেহেতু যাচ্ছি, তো নিশ্চয়ই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ, আমরা বলি ইনশাআল্লাহ। দেশে বার্ষিক মাথাপিছু আয় $1,465 থেকে বেড়ে এখন $1,602। অর্থবছরের প্রথম 10 মাসে প্রবৃদ্ধি অর্জন হয়েছে 7.24%। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসির সভার পর একথা জানান পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল। তিনি বলেন, আগামী অর্থবছরে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.2%, 4%। জিডিপিতে প্রবৃদ্ধি বাস্তবায়ন পরিমাণ 7.24 ভাগ, 7.24 ভাগ, এবং এই অর্জনের মাঝ দিয়ে পাশাপাশি আমাদের গত বছর আমাদের মাথাপিছু আয়ের পরিমাণ ছিল $1,465, সেটা বেড়ে এখন আমার দাঁড়িয়েছে $1,602। এদিকে চলতি বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি 6.8% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সকালে বাংলাদেশের উন্নয়ন বিষয়ে বিশ্বব্যাংকের সংবাদ সম্মেলনে একথা বলেন বাংলাদেশ অফিসের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। আমরা এটা একটা প্রজেকশন দিয়েছি যে অর্থবছর 17তে আমাদের যেই সমস্ত তথ্য উপাত্ত এ পর্যন্ত আছে তার ভিত্তিতে প্রাক্কালীন প্রজেকশন হলো 6.8%। রপ্তানি এবং রেমিটেন্সের ক্ষেত্রে কিছু প্রতিকূল বাতাস বইছে। মুদ্রা বিনিময় হার, রাজস্ব আদায় এবং তারল্য ব্যবস্থাপনায় কিছু চ্যালেঞ্জ দেখা দিয়েছে। আমাদের যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের যে এজেন্ডা ছিল সেখানে আমরা খুব বেশি অগ্রগতি অর্জন করতে পারি নাই। রাজধানীর গুলশানের শাহজাদপুরে সুবাস্ত টাওয়ারে অভিযানে গিয়ে দোকান বন্ধ পাওয়ায় আপন জুয়েলার্সের শোরুম সিলগালা করে দিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বেলা 12টার দিকে শোরুমে অভিযানে যান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। তবে দোকান বন্ধ থাকায় সিলগালা করে দেয়া হয়। তারা জানান, বৈধ উপায়ে ব্যবসা চলছে প্রমাণ করতে পারলে দোকান আবার খুলে দেয়া হবে। এর আগে সকাল 11:30টায় গুলশান ডিএনসিসি মার্কেটে আপন জুয়েলার্সের শোরুমে অভিযান চালায় তারা।
এতে গুলশান সার্কেলের ভ্যাট অফিসের কর্মকর্তারাও ছিলেন। অভিযান পরিকল্পনাকারী শুল্ক গোয়েন্দারা জানান, আপন জুয়েলার্স বিভিন্ন দেশ থেকে কি পদ্ধতিতে স্বর্ণ ও ডায়মন্ড আমদানি করে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া আমদানির বিপরীতে প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে সঠিক রাজস্ব জমা দিচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের বিরুদ্ধে মামলার পর প্রতিষ্ঠানটি আলোচনায় আসে। প্রকাশ্য সূত্র থেকে আমরা জেনেছি যে সে স্মাগল গোল্ড এবং ডায়মন্ডের ব্যবসা করে। গোল্ড ইম্পোর্টের ক্ষেত্রে প্রথমে অনুমতি নিতে হয় তার কতটুকু গোল্ড লাগবে এবং সেটা যে ব্যবহার করছে সেটার প্রমাণপত্র দেখাতে হবে। সেটা ভ্যাট ডিভিশনে প্রতি মাসে মাসে রিটার্ন দেবে। সো এই ক্ষেত্রে সে যে ইম্পোর্ট করেছে সে তথ্য আমরা পেয়েছি। সে মান্থলি কত টাকা বিক্রি করে সে তথ্য আমরা পেয়েছি। সে ইনকাম ট্যাক্সে কত টাকার ইনকাম শো করছে সেগুলো আমরা মোটামুটিভাবে ক্রস ভেরিফাই করে দেখেছি। ব্যাখ্যাহীনতার জায়গা আছে বলে আমরা অভিযানে নেমেছি। দর্শক, রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে অভিযান চালাচ্ছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাকিব। হ্যাঁ সেদিন রাজধানীর বনানীর আলোচিত যে হোটেল রেইনট্রি, সেখানে কিন্তু আমরা আপনাকে আগেই বলেছি যে বেলা 1:15টার পরপরে শুল্ক গোয়েন্দা বিভাগ ও ভ্যাট অধিদপ্তরের কর্মকর্তারা একটু অভিযান পরিচালনা করছেন যে এই হোটেলে মূলত সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কোনো অবৈধ দ্রব্য বা অবৈধ পণ্য এখানে আনা হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু অভিযানটি কিন্তু শুরু হয়েছে। আমি আপনাকে বলেছি আরও প্রায় 1.5 ঘন্টারও আগেই শুরু হয়েছে এই রাজধানীর রেইনট্রি হোটেলে এবং আমরা কিন্তু এখন সেই হোটেলের মধ্যেই আছি এবং ইতিমধ্যে কিন্তু এতক্ষণ পর্যন্ত যে অভিযান পরিচালনা করা হয়েছে সেই এতক্ষণ পর্যন্ত অভিযান করে কিন্তু এখানে বেশ কিছু অবৈধ দ্রব্য সন্ধান পাওয়া গেছে বলে আমাদেরকে জানিয়েছেন আজকের এই যে অভিযান পরিচালনা করছে তার যে যুগ্ম পরিচালক শফিউর রহমান। এবং তিনি বলেছেন যে ভ্যাট শুল্ক ফাঁকি দেয়া এবং রাজস্ব না দেয়া এবং মানি লন্ডারিং এর দায়ে মোট তাদের বিরুদ্ধে 3টি মামলা করা হবে বলে তিনি জানিয়ে গেছেন। আপনি দেখছেন যে আমার সামনে যে পানীয় রয়েছে, কিছু অবৈধ মদ রয়েছে যেগুলো বাংলাদেশে পারমিশন নেই বলেই তারা আমাদের দাবি করেছেন। তো সেই বিষয়গুলো কিন্তু এখানে আসলে দেখানো হচ্ছে এবং তারা কিন্তু ইতিমধ্যে এগুলো নিয়ে এসেছেন এবং আপনারা দেখছেন এখন কিন্তু সেই যে অভিযান করে যেসব দ্রব্য বা যেসব পানীয় বা যেসব অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে বা সন্ধান মিলেছে সেগুলোই কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে। শুল্ক গোয়েন্দা বিভাগ এবং ভ্যাটের যারা কর্মকর্তা এসেছেন তারা কিন্তু সেগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন এবং তারা বলছেন যে আরেকটি বিষয় সবচেয়ে যে বিষয়টি আজকে আসলে এখানে সবচেয়ে আলোচনা হচ্ছে যে গতকালকে কিন্তু হোটেল কর্তৃপক্ষ খুব বড় গলায় বারবার বলছিলেন তাদের এখানে কোনো মাদকদ্রব্য বা কোনো বার নেই। এমনকি মাদকদ্রব্য অধিদপ্তর কিন্তু কথাটি বলে গিয়েছিলেন তারা অভিযান পরিচালনা করে যে এখানে কোনো মাদকদ্রব্য তারা পাননি বা কোনো বারের সন্ধান পাননি। গতকালকে তারা কিন্তু এমন কথাই বলেছিলেন। আজকে কিন্তু আমরা দেখেছি যে শুল্ক গোয়েন্দা বিভাগ এসে এই বিপুল পরিমাণ অবৈধ মাদক বা অন্যান্য সামগ্রী যেগুলো শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছে সেগুলো কিন্তু এখানে তারা গণমাধ্যমের সামনে আপনি দেখতেই পাচ্ছেন। আমরা একদম আপনাকে সরাসরি সে বিষয়গুলোই দেখাচ্ছি। তো এই বিষয়টি কিন্তু আপনি জানেন যে গত 28 মার্চ এই রেইনট্রি হোটেলে বনানীর 2 বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে কিন্তু ধর্ষণের অভিযোগ ওঠে এবং তারপরে কিন্তু সেখানে মামলা হয়েছে। মামলা হওয়ার পর ইতিমধ্যেই 2 জন আটক ও 2 জন গ্রেফতারও হয়েছে। তো সব মিলিয়ে আসলে এই হোটেল রেইনট্রি নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে যে আলোচনা চলছিল তারপর থেকে কিন্তু গতকালও অভিযান পরিচালনা করা হয়েছে এবং আজ কিন্তু শুল্ক গোয়েন্দা বিভাগ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দ্রব্য পানীয় অন্যান্য সামগ্রী তারা কিন্তু সন্ধান পেয়েছেন এবং তারা কিন্তু জব্দ করেছেন। এবং ইতিমধ্যে আমি আপনাকে যে বিষয়টি বলেছি এই শুল্ক ভ্যাট এবং মানি লন্ডারিং এর দায়ে মোট 3টি মামলা করা হবে এই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং তারা কিন্তু বলছেন যে এই হোটেলের যারা কর্ণধার রয়েছে এই মামলায় তাদেরকেও আসামি করা হবে যেহেতু তারা সরকারের অনুমতি না নিয়ে এইসব দ্রব্য এই হোটেলে বিক্রি করছেন এবং তারা কিন্তু এখানে যারা আসছেন যেসব কাস্টমার তাদেরকে কিন্তু এসব সেবা দিচ্ছেন অবৈধভাবে। তো এসব দায়ে 3টি মামলা করা হবে। এর আগে কিন্তু আপনি জানেন যে আপন জুয়েলার্স অভিযান করা হয়েছে এবং সেখানে একটি আপন জুয়েলার্সের শোরুম সিলগালা করা হয়েছে এবং অন্য একটি আপন জুয়েলার্সের শোরুমে এখনো অভিযান চলছে। তো মোটামুটি আমার কাছ থেকে হোটেল রেইনট্রি থেকে এই ছিল সবশেষ খবর। শিরিন। রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে অভিযান চালাচ্ছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। সেখান থেকে আমাদের সর্বশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি নিহতের ঘটনায় কমিউনিটিতে চলছে মাতম।
লাইফ সাপোর্টে আল আমিন মোল্লার অবস্থা কিছুটা উন্নতি হলেও এখনও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে চিকিৎসকরা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রত্যক্ষদর্শীদের তথ্য সরবরাহের আহ্বান জানিয়েছে স্থানীয় পুলিশ। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ স্বজনদের কাছে সোমবার হস্তান্তর করা হতে পারে বলে জানা গেছে। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। প্রতিদিনের মতো শনিবারও জামাইকা থেকে ব্যক্তিগত গাড়িতে করে একসঙ্গে কর্মস্থল লং আইল্যান্ডে যাচ্ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী 4 সহকর্মী। এ সময় রাস্তার পাশে একটি গাছের সঙ্গে প্রাইভেট কারটি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহত 2 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে গাড়ি চালক রায়হানুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আকস্মিক দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশি কমিউনিটিতে। ওরা ইনভাজিন ফার্মাসিউটিক্যালে চাকরি করে সবাই, এবং কাজে যাওয়ার সময় একটা গাড়িতে তারা 4 জন ছিল। ড্রাইভ করছিল রায়হান। আমি কাজে যাওয়ার সময় দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা তো সাধারণত রাস্তায় যাওয়ার সময় অ্যাক্সিডেন্টগুলো দেখি, কিন্তু ঠিক আমি ওইভাবে মার্ক করি নাই। কিন্তু ওই অ্যাক্সিডেন্টটা যে আমাদের সহকর্মী এটা আমি জানতাম না। ওনার মেয়ে আমাকে কল দিয়ে বললো যে আঙ্কেল, আমার তো আব্বুর এরকম যে গাড়িতে গেছে ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, ওর মধ্যে 3 জন মারা গেছে আর 1 জন ক্রিটিক্যাল। সো আমি সাথে সাথে চলে আসলাম। বাই দিস টাইম দেখি যে বাসা পুলিশ অফিসার বলছে যে এখানে যে 3 জন ডেড বডি আছে, তাদের মধ্যে 1 জন আত্মরহমদুল্লাহ এখানে আছে, তো আমাকে মেক শিওর করছে। এদিকে স্বামীর মৃত্যুতে দিশেহারা গাড়ি চালক রায়হানুলের স্ত্রী মার্জিয়া। পুলিশ আসছিল বাসায়, ওরা বলল যে তোমার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করছে। আমি তো সবসময় ওরে করতাম যে সাবধানে যাইও। ও বলতো না, আমি একটা দায়িত্ব নিয়ে 3-4 জনকে নিয়ে যাই সাথে, তারা যায়, অবশ্যই আমি দায়িত্ব নিয়ে যাব। কিন্তু আজকে যে কিভাবে কি হয়ে গেল। লাইফ সাপোর্টে আল আমিন মোল্লার অবস্থা কিছুটা উন্নতি হলেও এখনো আশঙ্কা মুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহত রায়হানুল ইসলামের গ্রামের বাড়ি ময়মনসিংহ, আতাউরের ভৈরব এবং শামসুলের বাড়ি মাতুয়াইলে। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে। 2 দিন ছুটির কারণে সোমবার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সড়ক দুর্ঘটনায় নিহত ভৈরবের আতাউর রহমান দুলালের গ্রামের বাড়িতে চলছে মাতম। আতাউর রহমানের মৃত্যুর খবর জানার পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। ভাগ্যের অন্বেষণে 2 বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আতাউর রহমান সেখানে গিয়ে বিয়ে করেন ভৈরবের মেয়ে আকলিমা খানম জেমিকে। শনিবার সকালে প্রাইভেট কারে কর্মস্থলে যাওয়ার পথে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় আতাউর সহ 3 বাংলাদেশি নিহত হন। এদিকে নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারি সহযোগিতার দাবি স্বজনদের। গতকাল সকালে গাড়িটা ডিউটি যাইতে পেরেছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমরা আজকে সকালে সংবাদ পাইছি মারা গেছে। আমরা তার কইতারি না, আমরা আকিতি কত আমরা দেশে আনবার লাগে। প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, উনি যেন আমাদের বাইকে দেশে আনার ব্যবস্থা করে দেন। এদিকে সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ অন্তত 5 বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে মক্কা থেকে উমরা হজ পালন শেষে কর্মস্থলে ফেরার পথে হাফার আল বাতেন শহরের কাছে উম্মে জমজম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফেনী সদরের বড়াই গ্রামের আব্দুল আজিজ, তার ছেলে আরাফাত বিন আজিজ, মেয়ে রুবাবা বিন আজিজ, শাশুড়ি আকলিমা বেগম এবং গাড়ি চালক দিনাজপুর জেলার বিরামপুরের কাটলা গ্রামের মাসুদ রানা। দুর্ঘটনায় মারাত্মক আহত হন আব্দুল আজিজের স্ত্রী। সৌদি আরবে বসবাসরত নিহত আব্দুল আজিজের এক স্বজন জানান, চালকের অসতর্কতার কারণেই গাড়িটি মূল সড়ক থেকে ছিটকে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক সহ 4 জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান আব্দুল আজিজের মেয়ে রুবাবা বিন আজিজ। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আব্দুল আজিজের স্ত্রীকে রিয়াদের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। দাম্মামে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের 4 জনের গ্রামের বাড়ি ফেনী সদরের পাকিয়া বাজার এলাকায় এখন শোকে স্তব্ধ। পরিবারের 2 শিশু সহ 4 সদস্যকে একসঙ্গে হারিয়ে শোক প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আতিয়ার সজল।
নিহতের স্বজনেরা জানান, শনিবার ভোরে মক্কা মদিনা থেকে পবিত্র ওমরা হজ পালন শেষে প্রদেশের হাফার আল বাতেন শহরের উম্মে জমজম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন প্রবাসী আব্দুল আজিজ এবং তার ছেলে আরাফাত বিন আজিজ, মেয়ে রুবাবা বিন আজিজ ও গাড়ি চালক মাসুদ রানা। এ ঘটনায় গুরুতর আহত আব্দুল আজিজের স্ত্রী মোর্শেদা বেগম এবং শাশুড়ি আকলিমা বেগমকে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাশুড়ি আকলিমা বেগম মারা যান। দুর্ঘটনার খবর শোনার পরে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। সুদিন রাত্রেও ওরা বলতেছে যে আমরা কালকে সকালে ফিরবো, আমাদের হজ কমপ্লিটের পথে, আমরা সকালবেলা ফিরবো। মারা গেল, তারপরে ওখানে ভাগিনা ভাগ্নে ছিল দুজন, তারপরে এর হাজবেন্ড, খালতো বোনের হাজবেন্ড মারা গেল। এখন তো খালাতো বোন আছে হসপিটালে। দ্রুত নিহতদের মরদেহ দেশে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন স্বজনরা। সরকার প্রধান থেকে বা যে সমস্ত কর্মকর্তা আছে তাদের সবার কাছে আমাদের আবেদন যে যেভাবে আমাদের এই লাশগুলা ফিরিয়ে অতি তাড়াতাড়ি আমাদের আত্মীয় স্বজনের কাছে ফিরিয়ে পাই। গত 18 এপ্রিল ওমরা হজ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিল আব্দুল আজিজের পরিবারের 4 সদস্য। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। দুপুরের সময় আরো থাকছে। আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও চীনের নিন্দা। জরুরি বৈঠক ডেকেছে সিওল। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। মন্ত্রী বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে তারা আওয়ামী লীগ নাকি বিএনপির ভিশন মানবে। নির্বাচন করলে বিএনপিকে আমরা স্বাগত জানাবো, কিন্তু মনে রাখতে হবে এই নির্বাচনটি হবে 2019 সালের মধ্যেই নির্বাচন হবে, প্রথম দিকে নির্বাচন হবে, অথবা 18 ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। কিন্তু সেই নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, শেখ হাসিনা অধীনে নির্বাচন হবে, যেভাবে সংবিধান আছে সেভাবে নির্বাচন হবে। এই নির্বাচন নিয়ে আর যাই করুন, কোনো পানি ঘোলা করার চেষ্টা করবেন না দয়া। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নানা বাধা সত্ত্বেও পদ্মা সেতুর কাজ এগিয়ে যাওয়ায় প্রমাণ করে কোনো বিদেশি চাপের কাছে নতি স্বীকার করে না বাংলাদেশ। 2041 সালের মধ্যে দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সকালে বরিশালে সার্কিট হাউসে এক কর্মশালায় বক্তব্য রাখেন মন্ত্রী। বিশ্বব্যাংকের যে পদ্মা সেতুর অর্থ প্রত্যাহার করে নেওয়া, বিশ্বব্যাংকের এই হুমকি, বিশ্বের মোড়লদের এই হুমকি বাংলাদেশ মোকাবেলা করতে পারবে না। তাদের কাছে বাংলাদেশ নতজানু হবে। এই অর্থ প্রত্যাহার করার পরেও বাংলাদেশ নিজ অর্থায়নে পদ্মা সেতু করছে। বিদেশি কোনো চাপের মুখে বাংলাদেশ নতি স্বীকার করে না। এমন চিন্তা আমাদের যে আমরা এমন অবস্থায় পড়ব যে আমাদের দেশের মানুষের সানন্দে রাস্তার এই স্ট্রিট ফুড খাবে, কোন রকম ভয় ভীতি তাকে কাজ করবে না। এই টার্গেট নিয়ে কিন্তু আমাদের অগ্রসর হচ্ছি এবং এটাই আমাদের চিন্তাধারা এবং এই কর্মসূচিটাও কিন্তু আমাদের সেই 41 সাথে লক্ষ্য করে। খোলা বাজারে কাল থেকে নির্দিষ্ট 5টি পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। চাহিদার তুলনায় পণ্য সরবরাহ কম দাবি করে ডিলাররা বলছেন, টিসিবি শক্তিশালী হলে কমে যাবে অতি মুনাফালোভী ব্যবসায়ীদের দৌরাত্ম্য। তাদের এই দাবির সঙ্গে একমত সাধারণ মানুষ। কামরুল হাসান সবুজের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও রমজান উপলক্ষে সোমবার থেকে খোলা ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি, যেখানে বাজার মূল্যের চেয়ে কম দামে পাওয়া যাবে ছোলা, সয়াবিন, খেজুর, চিনি ও মসুর ডাল। রাজধানীতে 33টি সহ সারা দেশে 185টি ট্রাকে বিক্রি হবে এসব পণ্য। ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্যের বাজারে টিসিবির এই কার্যক্রম নিত্যপণ্যের চাহিদা মেটাতে সহায়ক। তবে পণ্যের সরবরাহ আরো বাড়ানো দরকার বলে মনে করেন ভোক্তারা। পাওয়া যায়, কিন্তু খেজুরটা আমি কোনোদিন পাইনি। যে কিনতে গেছি, কিন্তু খেজুর ছাড়া সব পাওয়া যায়। পরিমাণটা পাবলিককে বেশি দিতে পারি, তাহলে বাজার নিয়ন্ত্রণ করা একেবারে সম্ভব। এই পণ্যগুলো মানসম্মান এমন ভালো, কিন্তু এগুলো নেওয়ার জন্য জনগণের আগ্রহ বেশি। ডিলাররা জানান, চাহিদার তুলনায় ট্রাকে পণ্যের পরিমাণ কম থাকায় অনেক সময় খালি হাতে ফিরতে হয় ভোক্তাদের। তারা মনে করেন, টিসিবির সক্ষমতা বাড়ানো হলে অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে নিত্যপণ্যের বাজার। পণ্যটার যে মূল্য থাকে সেটা সবে বাড়ানোর আগেই কিন্তু আপনার দেখেন 30% বেড়ে যায়।
তো এই যে 30% 40% বেড়ে দেওয়ার প্রবণতা, সেটাকে নিয়ন্ত্রণ করতে হলে আপনার টিসিবিকে শক্তিশালী করতে হবে। সর্বোচ্চ 1500 কেজি পণ্য আমাদেরকে দেওয়া হচ্ছে পার ডে একটি ট্রাকে, তো এটা কিন্তু পর্যাপ্ত না। টিসিবি বলছে ভোক্তা চাহিদা মোতাবেক নির্দিষ্ট 5টি পণ্য সরবরাহ করতে পর্যাপ্ত আমদানি সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই পণ্যগুলো দেওয়ার জন্য যে পরিমাণ পণ্য আমাদের লাগবে তার সবগুলোই আমাদের গুদামজাত করা হয়েছে এবং ডিলারদের চাহিদার অধিক পরিমাণ পণ্য আমাদের গোদামে এই মুহূর্তে মজুত করা হয়েছে এবং শেষ রমজান পর্যন্ত আমাদের ডিলারদের কাছে ন্যায্য মূল্যে এই পণ্যগুলো আপনারা পাবেন। আশা করি চাহিদা কোনো ঘাটতি হবে না। টিসিবি জানায় চাহিদা সাপেক্ষে শেষ রমজান পর্যন্ত চলবে এই কার্যক্রম, তবে শুক্রবার বন্ধ থাকবে খোলা বাজারে পণ্য বিক্রির এই কার্যক্রম। যদি কোথাও কোনো অনিয়ম পাওয়া যায় আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে থাকি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। চলছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নির্বাচন। সকাল 9টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ। নির্বাচনে 2017-2019 মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ব্যবসায়ী ঐক্য ফোরাম এবং সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ নামে দুটি প্যানেল। তবে এরই মধ্যে সভাপতি সহ চেম্বার গ্রুপে নির্ধারিত 18 জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে ভোট দিতে পারছেন না চেম্বার ভোটাররা। এফবিসিসিআই নির্বাচনে চেম্বারের ভোটার 454 জন এবং অ্যাসোসিয়েশনের ভোটার সংখ্যা 1887 জন। এফবিসিসিআই নির্বাচনের ভোট গ্রহণ চলছে, সেখানে আছেন রিপোর্টার সাজিদ রাজু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজু, হ্যাঁ ইমদাদ, আপনি জানেন যে দেশের সবচেয়ে বড় বণিক সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই নির্বাচন হচ্ছে আজ সকাল 9টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই নির্বাচনটি শুরু হয়েছে। আপনি জানেন যে এই এত বড় সংগঠন হওয়ার কারণে যেহেতু সারা দেশব্যাপী এর বিস্তৃতি এবং জেলাভিত্তিক যে বিভিন্ন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিগুলো আছে তারাও এই সংগঠনের সদস্য, সে কারণে সারা দেশ জুড়ে কিন্তু একটি বড় ধরনের প্রভাব পড়ে এবং সারা দেশ থেকেই যারা ভোটার রয়েছেন তারা এখানে আসেন এবং ভোট দেন। নতুন পরিচালনা পর্ষদ নির্বাচন করেন। এবারের এফবিসিসিআই যে পরিচালনা পর্ষদ সেটি 23তম পরিচালনা পর্ষদ গঠিত হতে যাচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে। এখানে দুটি গ্রুপে কিন্তু এই নির্বাচনটি হয়ে থাকে। একটি হচ্ছে চেম্বার গ্রুপের একটি নির্বাচন, আরেকটি হচ্ছে অ্যাসোসিয়েশন গ্রুপের নির্বাচন সাধারণত হয়ে থাকে। কিন্তু এবারের যে নির্বাচনটি সেটিতে কিন্তু অ্যাসোসিয়েশন গ্রুপের নির্বাচন ঠিক বলা যায়, কেননা চেম্বার গ্রুপের যে 18 জন সদস্য তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে নির্বাচিত হয়েছেন এবং তারা আগামী 2017 থেকে 19 যে মেয়াদকাল সেই মেয়াদকালে এই পর্ষদের সদস্য হিসেবে তারা দায়িত্ব পালন করবেন। তো সকাল থেকেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কিন্তু ভোটারদের এবং তাদের সমর্থকদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি এবং তারা বিভিন্ন টি শার্টে, ব্যানারে, পোস্টারে পুরো এলাকা কিন্তু ছেয়ে গেছে। তো সেই ভোটাভুটি শুরুর পর থেকে এখন পর্যন্ত যেমন ভোট প্রদান করা হচ্ছে এবং ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। একই রকম ভাবে কিন্তু বিকেল 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। এবারের একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু চেম্বার গ্রুপের 18 জন পরিচালক তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সেই কারণে এবারে কিন্তু বিগত বারগুলোর মতো ঠিক অতটা জমজমাট বলা যাচ্ছে না, বা এক ধরনের নিরুত্তাপ কিন্তু অনেকে বলছেন যে এক ধরনের নিরুত্তাপ পরিস্থিতি বিরাজ করছে। সেই কারণে এই 18টি পদ যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন, বাকি অ্যাসোসিয়েশন গ্রুপের যে 18টি পরিচালক পদ তাদের এই 18 জন পরিচালক নির্বাচনের জন্য আজকে ভোট দেওয়া হচ্ছে। বিকেল 5টার পর ভোট গণনা শুরু হবে এবং তারপর যে কোনো সময় ভোটের ফলাফল যারা পরিচালনা পর্ষদে রয়েছেন তারা ঘোষণা করবেন। আপনি জানেন যে প্রফেসর আলী আশরাফের নেতৃত্বে 3 সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে এবং তারা কিন্তু নির্বাচন অবজার্ভ করছেন, পর্যবেক্ষণ করছেন এবং যে কোনো ধরনের ত্রুটি বা অভিযোগ থাকলে তাদের কাছে পেশ করা সম্ভব হচ্ছে। তো মোটামুটি ইমদাদ এই ছিল এফবিসিসিআই নির্বাচনের সর্বশেষ খবর আমার কাছে। ইমদাদ, এফবিসিসিআই নির্বাচনের ভোট গ্রহণ চলছে, সেখানে আছেন আমাদের রিপোর্টার সাজিদ রাজু। সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানালেন আমাদেরকে। মা পৃথিবীর সবচেয়ে মধুর উচ্চারণ,
যার দোতনা পৃথিবীর সর্বত্র সমানভাবে বিরাজমান। সময় শুরু থেকে আজ অবধি মায়ের ছায়াতেই এগিয়ে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম। নিষ্কলুষ আত্মিক এ সম্পর্কে থাকে না কোনো স্বার্থ, কোনো সংজ্ঞাতেই বাধা যায় না যে সম্পর্ক। সন্তানের সঙ্গে মায়ের এ বন্ধন জাগতিক সবকিছুর ঊর্ধ্বে। বিশ্ব মা দিবসে দেখুন ফয়সাল মোর্শেদের রিপোর্ট, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। আমি একটা তুই চাই, একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভেতরটা। লুমা দীর্ঘ 10 মাস 10 দিন নিজের শরীরে ধারণ করেছেন তার আত্মজগ। সে আসবে। আমি এমন একটি তুই চাই, যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম। প্রস্তুতি ভাবনায় শিহরিত মন, আনন্দে উচ্ছল নবাগতের ভাবনায়। ওর চোখগুলো কেমন হবে, ও দেখতে কেমন হবে, আসলে এসব ভেবে আমার সারাদিন কাটে। আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলিয়ে বোঝা। জন্মাবে নতুন প্রাণ, হাসপাতালে ছুরি কাঁচের নিচে সঁপে দেয়া নিজের শরীর। অপেক্ষা শেষে লুমার হাতে যেন একতাল কাদামাটি। আগে আমি আমার মায়ের মেয়ে ছিলাম, এখন আমি আমার ছেলের মা। ওর মুখের দিকে তাকালে অন্যরকম মনে হয়। মাঝে মাঝে মনে হয় আসলে কি আমি সত্যি ওর মা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত। সৃষ্টি শুরু থেকে এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এক একটা মেয়ে হয়ে ওঠেন এক একজন মা। রাবেয়া পারভিন আর সাফওয়ানা জাবিন কথা হলো এই দুই মায়ের সাথে। জানালেন সন্তানের জন্য মায়েদের ভালোবাসা অপার্থিব। আমার মাঝে মাঝে খারাপ লাগে যে আমি আমার কাজটা করতে পারছি না, কিন্তু ওর মুখের দিকে তখন তাকাই, তখন মনে হয় যে না থাক, আমি ভালো আছি। আমার মা সারা জীবন আমার আদর্শ ছিল। আমি ওনাকে কপি। মা তো মা, বাচ্চা যখন প্রথম মা বলে ডাকে, হ্যাঁ, তখন এই যে কি একটা অনুভূতি মায়ের, যে আমি পূর্ণতা পাইছি। মা হওয়া মানে শুধু একটি শরীর ধারণ নয়, সারা জীবন তাকে বয়ে বেড়ানোর দায়িত্ব নেয়া, নিজের পূর্ণ অপূর্ণ ইচ্ছেগুলো তার চোখে দেখা। আমার দুইটা মা, আমার মা আমার মা, আমার মেয়ে আমার মা, এটাই মায়ের সার্থকতা। মার কিন্তু আর কিছু চাওয়া পাওয়া থাকে না। পূর্ণতা পাওয়া সে শুধু মা হলেই সম্ভব। ভালোবাসার পরম আধার যে সন্তান, তার কাছে চাওয়ার পাল্লাটাও খুব সামান্য। সে আমারই আরেকটা অংশ, যেহেতু আমার তার প্রতি ভালোবাসাটা থাকবে। এমনই হন মায়েরা, শাশ্বত ভালোবাসার মঙ্গলময় সকল প্রার্থনা শুধুই সন্তানের জন্য। বিশুদ্ধ ভালোবাসার এই অনুভূতির সাথে তুলনা হয় না পৃথিবীর অন্য কোনো কিছু। যদিও মায়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের জন্য একটি দিন হয়তো যথেষ্ট নয়, তবুও জাগতিক এই দিনে পৃথিবীর সকল মায়ের প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা আর ভালোবাসা। রাজধানীর রমনা পার্ক থেকে ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ না করে ভুয়া নাম দেখিয়ে অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে। লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রকল্প এলজিএসপির আওতায় 2015-16 অর্থ বছরে এসব প্রকল্প বাস্তবায়ন করার কথা থাকলেও সরেজমিনে কোনো কিছুরই অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা সূত্রে জানা গেছে, 2015-16 অর্থ বছরে কয়রার বাগালী ইউনিয়নের ছোট ছোট 34টি কাজের বিপরীতে প্রায় 40 লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্যে 8টি কাজের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে পানির ট্যাঙ্কি বিতরণের জন্য 4 লাখ টাকা বরাদ্দ থাকলেও এলাকায় ব্যক্তিগত ছাড়া কোনো ট্যাঙ্কি দেওয়া হয়নি। চটকাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাট্রিন স্থাপন, শ্রীফলতলায় রাস্তা ইটের সোলিং করা, মাথাভাঙ্গা এলাকায় রাস্তা সংস্কার করার কথা থাকলেও কোনো কাজই হয়নি এলাকাগুলোতে। এছাড়া বাঁশখালী এলাকায় মণিশঙ্করের বাড়ির পুকুর ঘাট নির্মাণের জন্য অর্থ বরাদ্দ থাকলেও ওই এলাকায় মণিশঙ্কর নামে কাউকে খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড় এ কাজগুলো না করেই অর্থ তুলে নিয়েছেন। স্কুলে একটা ল্যাট্রিন স্থাপন করার কথা ছিল 1.5 লক্ষ টাকা, আদৌ সেটা বাস্তবে রূপান্তরিত হয়নি। এটা নিয়ে আমি তো আমার শিক্ষা অফিসকে জানাচ্ছি, স্যার আমার বাথরুম নেই, বাথরুম দেন। প্রতিবার এই রাস্তাটা বাজেট হয়ে রাস্তাটা হয় না, কি কারণে হচ্ছে না তা আমরা জানি না। ভুয়া প্রকল্প দিয়ে লক্ষ লক্ষ টাকা বাগালী ইউনিয়ন থেকে চেয়ারম্যান সাহেব আত্মসাৎ করেছে। তবে স্থানীয় চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড় এ বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করলেন। কাজ না করে যদি টাকা তুলে থাকি, আমি আমার শাস্তি আমি নিজেই চেয়ারম্যানই ছেড়ে দেবো, কিন্তু একটি টাকা আমি অসৎভাবে টাকা উত্তোলন করি নাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অবশ্য এ বিষয়ে একাধিক অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন। তো আমি যে দুটো প্রজেক্ট দেখেছি তার মধ্যে একটি যে টিউবওয়েলের যে একটি প্রজেক্ট আছে সেটিতে আমি স্থানীয়ভাবে জানতে পারলাম যে এখানে কিছুটা অনিয়ম হয়েছে। অবভিয়াসলি এটা তদন্ত হবে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। খুলনার কয়রা উপজেলার 9টি ইউনিয়নে 2015-16 অর্থ বছরে এলজিএসপি প্রকল্পের আওতায় 3 কোটি 62 লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দেশের বাইরের খবর। উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। সিউলের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, রাজধানী পিয়ংইয়ং থেকে উত্তর পশ্চিমাঞ্চলের কুসং উপকূল থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি 700 কিলোমিটার পাড়ি দিয়ে জাপান সাগরে পতিত হয়। উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট মুন জে-ইন মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। জাপানের পক্ষ থেকে দাবি করা হয়, ক্ষেপণাস্ত্রটি প্রায় 30 মিনিট আকাশে ছিল, এরপর জাপান সাগরে পতিত হয়। ফেডারেশন কাপ ফুটবলের খবর। নতুন মৌসুমে শুভ সূচনা করতে চায় দেশের জায়ান্ট দলগুলো। হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:45টায়। ফেডারেশন কাপে মোহামেডানের রেকর্ডটা ঈর্ষণীয়। এ পর্যন্ত সর্বোচ্চ 10 বার শিরোপা জিতেছে সাদা কালোরা। তবে আগের মৌসুমে প্রিমিয়ার লিগে একেবারেই পাত্তা পায়নি তারা। মৌসুম শেষ করেছিল পয়েন্ট টেবিলের 10 নম্বরে থেকে। যদিও এই মৌসুমে ভারতীয় কোচ সৈয়দ নইমুদ্দিনের অধীনে অভিজ্ঞ দল গড়েছে মতিঝিলের জায়ান্টরা। দলে আছেন এমিলি, নাসিরুল, কমল। অন্যদিকে ফেডারেশন কাপে গত মৌসুমের রানার আপ দল চট্টগ্রাম আবাহনী। লিগেও যাদের অবস্থান ছিল টেবিলের 2-এ। দলে আছেন মামুনুল জাহিদরা। মৌসুমের প্রথম ম্যাচে আগের ফর্মটাই ধরে রাখতে চাইবে সাইফুল বারী টিটুর দল। বিপিএলে গত মৌসুমে মুখোমুখি দেখায় 2 লেগে যথাক্রমে 4-2 ও 1-0 গোলে জয় পেয়েছিল চট্টগ্রাম আবাহনী। প্রিয় সন্তান যেন শেষ জীবন পর্যন্ত সুনাম কুড়িয়ে মানুষের মতো মানুষ হতে পারে। বিশ্ব মা দিবসে এমনটাই প্রত্যাশা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফির মা হামিদা মুর্তজা ও স্পিড স্টার তাসকিন আহমেদের মা সাবিনা ইয়াসমিন। ক্রিকেটারের মা হওয়াটা গর্বের তাদের দুজনের কাছে, কিন্তু দীর্ঘ সময় সন্তান বিদেশের মাটিতে থাকেন বলে খুব কষ্ট লাগে। মা দিবসে মাশরাফি ও তাসকিনের মায়ের কথা তুলে ধরেছেন হুমায়ুন কবির রোজ। মায়ের কোলে দুষ্ট দুরন্ত মাশরাফি বিন মুর্তজা, সে শিশু আজ পরিণত। মা হামিদা মুর্তজা আদর করে প্রিয় সন্তানকে কৌশিক বলে ডাকেন। সেই কৌশিক এখন শুধু বাংলাদেশেরই গর্ব না, পুরো ক্রিকেট বিশ্বের মানচিত্রের অহংকার। কিন্তু মায়ের কাছে কৌশিক এখনো ছোট শিশুর মতোই রয়েছেন। ম্যাচেরও ভালো লাগা আর ভালোবাসার সর্বোচ্চ জায়গা জুড়ে শুধুই তার মা। ও যে ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়ে এত দূর আসছে, এই জন্য ওর প্রতি আমার একটু চিন্তাটি বেশি, যে ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে। মাশরাফির মায়ের মতন 7 সমুদ্র 13 নদী দূরে আছেন আরেক মায়ের নয়নমণি তাসকিন আহমেদ। দেশের মানুষের মুখে হাসি ফোটাতে সন্তান আয়ারল্যান্ডে 17 দিন হলো। দেশে ফিরতে আরো সময় লাগবে 1 মাস। হ্যালো আম্মু, হ্যাপি মাদার্স ডে। অনেক মিস করি যখন ট্যুরে থাকি সবকিছুতেই, আর অনেক জ্বালাই তোমাদের সবসময়। দোয়া করো আমরা যাতে সবাই সুস্থ থাকি, ভালো খেলি। আর আমি সবসময় দোয়া করব আল্লাহ পাক যাতে তোমার সুস্থ রাখে এবং 1000 বছর বাঁচায় রাখে। কিন্তু মা সাবিনা ইয়াসমিনের বুঝে হৃদয়, বুঝেও যেন অবুঝ। মন মানে না সন্তানের প্রতীক্ষায় চেয়ে থাকা প্রতিটা ক্ষণে। দিন কাটে সন্তানের ফ্রেমের ছবি মুছে আর পরনের কাপড় গুছিয়ে। তো গেছে অনেক দিনে হয়ে গেছে, 16-17 দিন হয়ে গেছে। আজকে মা দিবস, আমার জন্য অনেক খারাপ লাগতেছে আসলে। কালকে এই জন্য মন টন খুব খারাপ হয়েছিল। আবার ওর সাথে কথা বলে তখন আবার মন ভালো হয়ে যায়। একটা ছেলে তো এই জন্য বেশি একটু আদর করি ওকে আমি। সন্তান যখন বল হাতে ছোটেন, স্পিড স্টারের মায়ের মনটাও তখন থাকে ছোটন্ত। আর শুধু সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে প্রার্থনা সন্তানের জন্য আর বাংলাদেশের জন্য। ও যখন খেলে না, তখন আমি দৌড়াদৌড় পড়তে পড়তে বোলিং যখন করে উঠে যাই,
উঠে দোয়া করতে থাকি, পরে আবার উইকেট যখন পাই আইসে বসি, লাফালাফি করি, মানে অনেক আনন্দ করি। তারপর যখন হ্যাট্রিক করছে তখন তো লাফ দিয়ে উঠছি, আমরা জোরে খুশিতে লাফায় উঠছি, অনেক আনন্দ লাগছে আর কি। আদর করে মা তাসকিনকে তাজিম বলে ডাকেন। ক্রিকেটারের মা হওয়াটা গর্বের, তবে মা দিবসের বিশেষ দিনে শেষ জীবন পর্যন্ত এই মায়ের চাওয়া সন্তান যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। মা দিবসে বলতেছি যে আমার আব্বুকে আমি অনেক ভালোবাসি, অনেক মিস করতেছি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। আইন লঙ্ঘন করে খণ্ডকালীন শিক্ষক নির্ভর হয়ে পড়ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা, ব্যবস্থা নেওয়ার আশ্বাসে সীমাবদ্ধ ইউজিসি। নানা উদ্যোগের পরও ঠেকানো যাচ্ছে না প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। ফাঁস রোধে প্রণয়ন ও বিতরণ ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করার পরামর্শ শিক্ষাবিদদের। সঠিক পরিকল্পনায় সবার প্রচেষ্টায় দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এনইসি সভায় প্রধানমন্ত্রী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়। গুলশানে আপন জুয়েলার্সে শুল্ক গোয়েন্দাদের অভিযান, বন্ধ পেয়ে সিলগালা করে দেয়া হয়েছে শাহজাদপুর শোরুম। হোটেল রেইনটিতে অভিযান। এবং সড়ক দুর্ঘটনায় নিউ ইয়র্কে 3 বাংলাদেশি নিহত। সৌদি আরবে একই পরিবারের 4 জন সহ নিহত 5, গুরুতর আহত 2। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।